টাইম স্ট্যাম্পে 2 3 5, এর জন্য 20 টাইম স্ট্যাম্পে আছে 6 1, এর জন্য 23 টাইম স্ট্যাম্প আছে 1, বি এর জন্য 11 টাইম স্ট্যাম্প আছে 4 5 6, বি এর জন্য 17 টাইম স্ট্যাম্প 2, বি এর জন্য 21 এ 7 8 1 2, বি এর জন্য 28 এ 1 6, সি এর জন্য 14 এ 1 8 7, সি এর মাত্র একটা রেকর্ড আছে। তো এখন ইনপুট sequential pattern discovery is a process to find frequent sequence। এখন সেখানে যেটা তোমাকে ইনপুট হিসেবে দিতে হবে সিকোয়েন্স ডাটা সেট, এই যে এই টাইপের একটা ডাটা সেট তোমাকে দিতে হবে। তো each row records the occurrences of events associated with a particular object at a given time। তাহলে এখানে যেটা বলতেছে যে occurrences of events, ইভেন্ট গুলোর occurrence associated with a particular object, যেমন অবজেক্ট এ বি সি ইত্যাদি, একটা পার্টিকুলার টাইম স্ট্যাম্প 10 20 যাই হোক, তাতে ইভেন্ট গুলোর অ্যাসোসিয়েশন মানে ওইটা কখন ঘটছে কোন অবজেক্টের জন্য সেটা প্রত্যেকটা রেকর্ডে সেটা রেকর্ড তথ্য আছে। এই ডাটা অ্যানালাইসিস করে আমাদেরকে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি করতে হবে। সিকোয়েন্স কি? হোয়াট ইজ সিকোয়েন্স? সিকোয়েন্স হচ্ছে ইট ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। ইট ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। সিকোয়েন্স হচ্ছে ইট ইজ অ্যান অর্ডার্ড লিস্ট অফ এলিমেন্টস। তো it can be denoted as একটা সিকোয়েন্স যদি হয় E1 E2 E3 En, E1 E2 E3 En, where each element Ej is a collection of one or more events, Ej equals I1 I2 Ik। তাহলে এখানে বলতেছে যে it can be denoted as S যদি একটা সিকোয়েন্স হয় যেখানে তোমার এলিমেন্ট হচ্ছে E1 E2 E3 En, where each element প্রত্যেকটা এলিমেন্ট Ej is a collection of one or more events থাকবে হচ্ছে Ej I1 I2 Ik। তাহলে দেখো কত মানে নেস্টেডনেসটা একটু খেয়াল করো যে কোনটার কম্পোনেন্ট কোনটা, আবার সেই কম্পোনেন্টটা আবার কম্পোনেন্ট কোনটা, টু লেভেল কিন্তু এখানে। তাহলে সিকোয়েন্স বলতে আমরা এটা বুঝলাম। তো এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে সিকোয়েন্স অফ ওয়েব পেজেস ভিউড বাই ওয়েবসাইট ভিজিটর। এখানে তুমি যদি বলো যে আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিটর সে ওয়েব পেজ ভিজিট করতেছে, কিভাবে কোন অর্ডারে কিভাবে সে ভিজিট করবে। প্রথম যেটা বলতেছে যে সিকোয়েন্স অফ ওয়েব পেজেস ভিউড বাই ওয়েবসাইট ভিজিটর, যেমন হোম পেজ ক্লিক করলো, আমরা সবসময় এই কাজটা করি যে কোনো ওয়েবসাইটে প্রথমে হোম পেজে যাওয়ার চেষ্টা করি। তারপরে লেভেল হচ্ছে ইলেকট্রনিক্স ক্লিক করলাম, তারপর হচ্ছে ক্যামেরা অ্যান্ড ক্যামকর্ডার, তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা, তারপর হচ্ছে শপিং কার্ট, এরপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, এরপর হচ্ছে রিটার্ন টু শপিং, অর্ডার কনফার্মেশন, তারপর হচ্ছে রিটার্ন টু শপিং কার্ট, অর্ডার কনফার্মেশন, রিটার্ন টু শপিং। তো এখানে আমরা কিন্তু একটার পর একটা ক্লিক করে মানে তার ডেপথে যাচ্ছি, মানে কাজটা করতেছি আর কি। The sequence can be characterized by its length, number of elements, and the number of occurring events. একটা সিকোয়েন্সকে আমরা তার কি মানে প্রপার্টিটা লেংথ দ্বারা ইন্ডিকেট করি, নাম্বার অফ এলিমেন্টস কয়টা এলিমেন্ট আছে এবং নাম্বার অফ অকারিং ইভেন্টস প্রত্যেক এলিমেন্টে কতগুলো আছে। হেন্স কে সিকোয়েন্স ইজ এ সিকোয়েন্স দ্যাট কন্টেইনস কে ইভেন্টস। কে সিকোয়েন্স ইজ এ সিকোয়েন্স দ্যাট কন্টেইনস কে ইভেন্টস। কে সিকোয়েন্স মানে কে ইভেন্ট থাকবে, কে এখানে 1 2 3 যে কোনো কিছু হতে পারে। সাবসিকোয়েন্স, হোয়াট ইজ এ সাবসিকোয়েন্স? তো সাবসিকোয়েন্স বলতেছে আমরা যেটা বলতেছি যে a sequence T is a subsequence of another sequence S, T is a subsequence of another sequence, মানে sequence দুইটাই sequence but একটা আরেকটা subsequence হবে কি হলে if each ordered element in T is a subset of an ordered element in S, if each ordered element in T
Each ordered element in T is a subset of an ordered element in S. If each ordered element in T, ordered element in T, T মানে মানে যে সিকোয়েন্সটা S এর সাবসিকোয়েন্স হবে তার বলছে যে each ordered element in T is a subset of an ordered element in S. মানে T এর একটা এলিমেন্ট S এর ভিতরে আছে আর কি, এবং সেটা অর্ডারড। দিস সিকোয়েন্স T, এটাকে আমরা যদি এরকম বলতে পারি যে T1 T2 Tm is a subsequence of S another sequence, যেখানে তার এলিমেন্ট হচ্ছে S1 S2 Sn, if there exist integers, তাহলে এরকম যদি হয় 1 is এখানে বলছে যে J1 is greater than equal to 1, Z2 is greater than J1, Jm is greater than J2 এবং N is greater than or equal to Jm, এই প্রপার্টি মেইনটেইন করবে মানে ইন্টিজার নাম্বারের জন্য। এটা জাস্ট ইন্ডেক্স আর কি, সাবস্ক্রিপ্ট। T1 is a subset where প্রত্যেকটা এলিমেন্ট মানে TA1 এর প্রত্যেকটা এলিমেন্ট S1 এর সমান অথবা তার সাবসেট এরকম হতে হবে। T1 সাবসেট ইকু, এই সিম্বলটা হচ্ছে সাবসেট ইকুয়ালিটি। এই যে এটা ইউ মানে রোটেট করে তার নিচে একটা মানে ওই ইকুয়ালিটি বোঝানোর জন্য, যেটা এটা দুইটা জিনিস ইন্ডিকেট, একটা হলো সাবসেট আর তারপরে হচ্ছে একটা ইকুয়ালিটি, দুইটাই হতে পারে, সাবসেট হতে পারে ইকুয়াল হতে পারে। T2 is subset equal as J2 আর Tm is subset equal as Jm. If T is a subsequence of S, then T is contained in S. If T is a subsequence of S, then T is contained in S. T is a subsequence of S. T is a subsequence of S, then T is contained in S. তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে T is a subsequence of S. If T is a subsequence of S, then T is contained in S. মানে T যদি S এর মধ্যে পাওয়া যায় তাহলে T is contained in S, এটা আমরা এমনিতেও বুঝি। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা এখান থেকে দেখতে পাই যে সিকোয়েন্স S, সিকোয়েন্স T, এখন এখানে বলা হচ্ছে যে T সাবসিকোয়েন্স অফ S কিনা, এটা উত্তর দিতে হবে। তাহলে এখানে তুমি যে এখানে যেটা বলছো সিকোয়েন্সে অনেক এলিমেন্ট আছে, মানে যেখানে প্রত্যেকটা এলিমেন্ট একটা সেট, যেমন S 2 4 3 5 6 8 আলাদা, প্রত্যেকটা আলাদা। এখন সিকোয়েন্স T এটা হচ্ছে 2 3 6 8, তুমি 2 2 4 ফার্স্ট যে এলিমেন্ট আছে তার মেম্বার, 3 6 সেকেন্ড যে এলিমেন্ট আছে 3 5 6 এর মেম্বার, 8 থার্ড যে এলিমেন্ট আছে তার মেম্বার। কাজেই T is contained in S. Yes, তাহলে T is a subsequence of S. সেকেন্ড এক্সাম্পলের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 1 is embedded in 1 2, 2 is not in embedded, that means এটার মধ্যে is not in 3 4, কাজেই সেকেন্ডের জন্য নো। বোঝা গেছে তো এটা এক্সাম্পল? হ্যালো হ্যালো, জি স্যার বুঝছি। হ্যাঁ, এটা তো বেস্ট পাওয়া গেছে কিনা আর কি করেসপন্ডিং এলিমেন্টে, তবে সমান হতে হবে। এস টি মানে দুইটা সেট সিকোয়েন্সের মধ্যে সেটের সংখ্যা সমান হতে হবে, এলিমেন্ট সমান না হলে চলবে করেসপন্ডিং। যদি পাওয়া যায় সব কয়টার কম্পোনেন্ট একটা হলেই হবে, সবগুলো থাকতে হবে না, তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। আচ্ছা, এখন এখানে আমরা দেখি যে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি বেসিক্স, তোমাদের আমার ক্লাসের পর কি ক্লাস আছে? নাই স্যার। তাহলে একটু 5 মিনিট ব্রেক দেওয়া যাবে? জি স্যার যাবে। এখন বাজে কত? 11টা। তাহলে 11:05 আমরা আবার আসবো, ঠিক আছে? 11:05। ওকে স্যার। ওকে ওকে। জি স্যার।
আচ্ছা ওকে, তাহলে আমরা দেখি যে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন আমরা এই পর্যন্ত দেখলাম যে সিকোয়েন্স আর সাবসিকোয়েন্স কিভাবে হাউ একটা সিকোয়েন্স কিভাবে একটা সিকোয়েন্সের মেম্বার বা সাবসিকোয়েন্স হয় সেটা আমরা এক্সাম্পল থেকে বুঝতে পারলাম। তো এখন সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি বেসিক্স মানে কিছু ফান্ডামেন্টাল এগুলো আমরা যদিও ই করে ফেলছি। তো প্রথম বলছে ডাটা সিকোয়েন্স। হোয়াট ইজ ডাটা সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে? It refers to an ordered list of events. Events list একটা সেট associated with a single data object, একটা data objecটের সাথে associated থাকতে হবে। Let D be a data set that contains one or more data sequence. আমরা D একটা ডাটা সেট বা ডাটাবেস এখানে বলা যেতে পারে আর কি। ওই ডাটা সেট এখানে ডাটা সেট আর কি, যেমন আমরা এই টেবিলটা দেখি, এটা একটু বড় আছে আগেরটার চেয়ে, অনেকগুলো এলিমেন্ট আছে, অবজেক্ট আছে এ বি সি ডি ই, এবং প্রত্যেকটার জন্য তোমার এক বা একাধিক, একটা নাই কোনোটারই, প্রত্যেকটার কমপক্ষে দুইটা আছে এখানে, বেশি সর্বোচ্চ আছে এর আছে তিনটা, বি এর দুইটা, সি এর তিনটা, ডি এর তিনটা, ই এর দুইটা। এটা প্রথমটা যেটা ছিল একটু কম ছিল। তো এখন এখান থেকে আমরা দেখি যে D be a data set that contains one or more data sequence. Data set that contains one or more data sequence. That contains one or more data sequence. তাহলে the support of a sequence is the fraction of all data sequence that contain S. The support of a sequence is the fraction of all data sequence. সাপোর্ট কিভাবে, যেটা আমরা ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স ফ্রিকোয়েন্ট আইটেমস সেটা আমরা যেভাবে ই করছিলাম আগে করেছিলাম, যেটা মানে অ্যাসোসিয়েশন অ্যানালাইসিসের ক্ষেত্রে, এখানেও সেরকম তোমার সাপোর্ট বের করতে গেলে যে সাপোর্ট অফ এ সিকোয়েন্সেস ইজ দ্য ফ্র্যাকশন অফ অল ডাটা সিকোয়েন্স দ্যাট কন্টেন এস। ফ্র্যাকশন অফ অল ডাটা সিকোয়েন্স মানে ফ্র্যাকশন মানে তোমার টোটাল ডাটা সিকোয়েন্স ডাটা সেটে কয়টা রেকর্ড আছে এবং তার ভিতরে অবজেক্ট আছে এবং তার ভিতরে কয়টায় এটা অ্যাভেলেবল, কয়টায় অ্যাভেলেবল সেটা বলতেছে। তাহলে এখানে the support of a sequences is the fraction of all data sequence that contains সাপোর্ট কিভাবে বের করবে সেটা বলতেছে। সিকোয়েন্সিয়াল প্যাটার্ন অর ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স, তাহলে ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স এটা হলো ডাটা সিকোয়েন্স আর কি। তারপর বলতেছে সিকোয়েন্সিয়াল প্যাটার্ন আর ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স, এটা বলতে কি বোঝায়? সিকোয়েন্সিয়াল প্যাটার্ন আর ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স এটা বলতে যেটা বোঝায় ইফ দ্য সাপোর্ট ফর এ সিকোয়েন্স এস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ইউজার স্পেসিফাইড থ্রেশহোল্ড মিনিমাম সাপোর্ট, দেন এস ইজ এ সিকোয়েন্সিয়াল প্যাটার্ন অর ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স। ইফ দ্য সাপোর্ট ফর এ সিকোয়েন্স এস if the support for a sequence is greater than or equal to a user specified threshold mean sub, then S is a sequential pattern or frequent sequence. Frequent sequence. If the support for a sequence is greater than or equal to a user specified threshold means sub এখানে 50% 60% যাই তুমি ধরো সেটার উপর ভিত্তি করে, তাহলে so then S is a sequential pattern or frequent sequence. S is a sequential pattern or frequent sequence. তো এখন এখানে যেটা বলতেছে if the support for a sequences is greater than or equal to a user specified threshold, এর বেশি হতে হবে অথবা সমান হতে হবে frequent sequence হওয়ার জন্য। সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি বলতে কি বোঝায়? আমরা প্রথমে কিন্তু এটা আলাপ করছিলাম যে given a sequence data set D and the user specified minimum support threshold, minimum support তোমার এটা ডাটা সেট তো আমরা দেখলাম এই যে এরকম একটা एग्जांपल ডাটা সেট থাকতে হবে এবং মিনিমাম সাপোর্টের ভ্যালু তুমি 50% বা 60% এটা ধরে নিবা, 50.5.6 বা 50% হিসেবে বললে 60% হিসেবে বললে the task of sequential pattern discovery is to find all sequences with support greater than minimum support, অর্থাৎ একটা করে সিকোয়েন্স নিবে এবং তার জন্য তুমি সাপোর্ট ক্যালকুলেট করে কম্পেয়ার করতে হবে মিনিমাম সাপোর্টের সাথে। যদি সেটা মিনিমাম সাপোর্টের সমান বা বেশি হয় তাহলে সেটা সিকোয়েন্সিয়াল প্যাটার্ন
দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল প্যাটার্ন। আর যদি কম হয় তাহলে সেটা রিডান্ডেন্ট এবং এলিমিনেট করা হবে, সেটা আমরা কনসিডার করব না। এখন কাউন্টিং সাপোর্ট ফর এ সিকোয়েন্স, কাউন্টিং সাপোর্ট ফর এ সিকোয়েন্স, কিভাবে তুমি সাপোর্ট কম্পিউট করতে পারো। তাহলে এখানে বলছে যে যে একটা সিকোয়েন্স যদি হয় তাহলে আমরা তার সাপোর্ট কাউন্ট করব কিভাবে। আমরা এই টেবিলটা দেখি, এই টেবিল থেকে আমরা সাপোর্ট কাউন্ট করতে পারবো, টেবিল থেকে আমরা সাপোর্ট কাউন্ট করতে পারবো। তাহলে এখানে আমরা কিভাবে সেটা করব সাপোর্ট কাউন্ট। এটা বলতেছে যে a data set that contains 5 data sequence for data object A, B, C, D এবং E. A data set that contains 5 data sequence for data objects A, B, C, D. তাহলে এখন এখানে আমরা 5 data sequence for data objects A, B, C, D, E. এখন support for the sequence 1, 2, এটা আমরা কিভাবে সাপোর্ট ফর দ্য সিকোয়েন্স 1, 2 আমরা দেখি যে এটা দেখো যে এটা কিন্তু দুইটা এলিমেন্ট আছে, এই সিকোয়েন্সে দুইটা এলিমেন্ট আছে। তাহলে এটা বলছে যে সাপোর্ট হচ্ছে 80%। কেন 80% বললো, কিভাবে বললো? বলছে এই জন্য যে 4 of the 5 data sequence every object except for D। তাহলে এখন তোমার যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো অবজেক্ট কয়টা আছে আর তার ভিতরে কয়টায় এটা অ্যাভেলেবল, সেটা এখানে একটু হিসাবটা ভিন্ন ধরনের। ফ্রিকোয়েন্ট আইটেম সেট ওটা সেট অ্যানালাইসিস ক্ষেত্রে যেটা ছিল এটার ক্ষেত্রে এখানে একটু ভিন্নতা আছে। তাহলে আমরা এটা এখানে দেখি যে সেটা কি রকমের কাউন্ট করলো এখান থেকে 1, 2। দেখো এটা কিভাবে থাকতে হবে, 1, 2 কিভাবে থাকতে হবে সেটা আমরা দুইটা জিনিস এখান থেকে খেয়াল করতে হবে আমাদের। যে এই যে 1, 2 এটা যদি একটা এলিমেন্ট হয় আর 1 একটা সেটে 2 আর একটা সেটে, এটা দুইটা এলিমেন্ট কিন্তু এখানে একটা এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট। এই 1, 2 এটার অর্থ হচ্ছে পাশাপাশি থাকতে হবে, আর 1 আলাদা 2 আলাদা, তাহলে এটা একই অবজেক্টের দুইটা রেকর্ডে থাকলেও চলবে, তাহলে 1 করে বাড়বে কাউন্ট। আর এটার ক্ষেত্রে পাশাপাশি থাকলে 1 করে বাড়বে। তো আমরা সেটা দেখি যে এখানে 1, 2 আমাদের কিন্তু প্রথমটা না। এক্সাম্পল হিসেবে আমরা এখানে যেটা নিলাম এটা কিন্তু আমাদের কোথায় আছে, আমাদের এটা, এবং তার কিন্তু 80%। আর এটার ক্ষেত্রে হচ্ছে 60%, এটার ক্ষেত্রে হচ্ছে 60% আর এটার ক্ষেত্রে হচ্ছে 80%। তাহলে আমরা এখন এই করে দেখি কি অবস্থা দাঁড়ালো দ্বিতীয়টা। তাহলে আমরা এই অবজেক্টের জন্য কিন্তু অ্যাভেলেবল, ঠিক কি না? হ্যালো, এই অবজেক্টের জন্য 1 এটা 1, 2 আলাদা, এটা কি অ্যাভেলেবল এই অবজেক্টের জন্য তিনটা রেকর্ডের মধ্যে? না স্যার। না, কেমন? 1 তো প্রথম রেকর্ডে আছে, 2 দ্বিতীয় রেকর্ডে আছে। মানে কথা হলো কি যে মানে ভিন্ন ভিন্ন রেকর্ডে থাকলেও চলবে, আলাদা থাকতে হবে সেইভাবেই থাকলেও চলবে, মানে থাকতে হবে ওইভাবে, পাশাপাশি থাকলে হবে না। এটার ক্ষেত্রে পাশাপাশি থাকলে হবে না, এইটার জন্য পাশাপাশি একই অবজেক্টে। তাহলে এখানে তুমি দেখো যে 1 প্রথমটা পাওয়া গেল, দ্বিতীয়টায় 2 পাওয়া গেল, তাহলে একবার পেলাম, ঠিক না? বি এর জন্য 1, 2 পাশাপাশি যদিও আছে, বাট আমাদের দরকার কি বি এর দুইটা রেকর্ডে 1 প্রথমটা আছে, 2 দ্বিতীয়টা আছে, তাহলে এটা এখানেও পাওয়া গেল। সি এর জন্য 1, 2 পাশাপাশি, বাট এটা আমার দরকার নাই, সিতেও পাওয়া গেছে 1, 2। ডিতে নাই, কারণ এখানে 1 নাই।
টু আছে প্রথমটায়, দ্বিতীয়টায় টুও নাই। হ্যাঁ, তা ইতে এটাতেও আছে নাই, ইতে আছে আছে 1 2 দুইটা মিলে আছে। তাহলে আমরা কয়টা পেলাম? এ বি সি ই, দিতে চারটা পাই নাই চারটায়। আর রেকর্ড কয়টা, অবজেক্ট কয়টা, ভিন্ন ভিন্ন অবজেক্ট পাঁচটা পাঁচটা। তাহলে 4/5 ইন্টু 100, মানে কয়টায় পাওয়া যায় সেটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা কাউন্ট এইভাবে করতে হয়, তাহলে 80%। তাহলে আর তুমি যদি তাহলে এটা আমরা দেখলাম যে 1 2 আলাদা আলাদা হলে আমরা এটা দেখলাম 80%। আর অ্যাসিউ মিনিমাম সাপোর্ট থ্রেশহোল্ড ইজ 50%। আচ্ছা, এখানে ডি ছাড়া সবগুলোই পাওয়া যায়। And assume minimum support threshold is 50%. Any sequence that appears in at least 3 data sequence is a sequential pattern. তাহলে এখানে বলছে যে মিনিমাম সাপোর্ট তোমার ধরে নিতে হবে, এখানে 80% হোক আর 60% হোক, তুমি মিনিমাম সাপোর্ট দিয়ে তার সাথে কম্পেয়ার করতে। এখানে ধরে নিলাম আমরা 50%, তাহলে 80% অবশ্যই তার চেয়ে বেশি। কাজে এটা এই সিকোয়েন্সটাকে আমরা sequential pattern বলতে পারবো। Any sequence that support appears at least 3 data, at least 3, তিনটে থাকলেই তো আমাদের হয়ে যেত 60%, চারটে আছে মানে 80%, কাজে এটা sequential pattern। আচ্ছা, a priori principle, এটার জন্য তোমার a priori principleটা কি? a priori principle ওখানে যেটা ছিল ওই রকমেরই কাছাকাছি। It holds for sequential data as any data sequence that contains a particular k sequence must also contain all of its k-1 subsequence. তাহলে এখানে বলছে যে it holds for sequential data, it holds for sequential data as any data sequence that contain a particular k sequence must also contain all of its k-1 subsequence. ওখানে ছিল আইটেম, এখানে সিকোয়েন্স, দুটো রিপ্লেসমেন্ট এইরকম। আসলে প্রিন্সিপালটা কিন্তু একই, যে একটা সিকোয়েন্স সেটা যদি ফ্রিকোয়েন্ট সিকোয়েন্স হয়, কে সিকোয়েন্স আর কি, কে এলিমেন্টের, তাহলে তার k-1 সাবসিকোয়েন্স থাকবে, সেটার ভিতরে থাকবে, এটা বলা হচ্ছে। তো আমরা এখান থেকে আমরা সেটা ওই যে এক্সাম্পল আমরা দেখলাম যে মিনিমাম সাপোর্ট 50% ধরে 1 2 এর জন্য আমরা 80% পাবো, বাট 1 এবং 2 আলাদা করে আমরা পাবো, এটা পাবো 60%, আর এটার জন্য পাবো 80%। 60% কিভাবে হয়? 1 2 পাশাপাশি দেখো, এতে 1 2 পাশাপাশি আছে, বিতে 1 2 আছে, সিতে 1 2 পাশাপাশি আছে, ডিতে নাই, ইতেও পাশাপাশি আছে, ইতে একটা রেকর্ডে না স্যার নাই, নিচে নিচে উপরে নিচে আছে কিন্তু, কাজে এটা কিন্তু নাই। তাহলে ডি এবং ই কোনোটাতেই এটা কিন্তু নাই, আছে কয়টায়? তিনটায়, এ বি সি, কাজে পাঁচটার মধ্যে তিনটা, দ্যাট মিনস 3/5 ইন্টু 100, 60%। তো আমরা সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ডিসকভারি আমরা এখানে এই পর্যন্ত আমাদের থাকলো, আমরা আরো পড়তে পারতাম, কিন্তু আমার দেখি এবার এই পর্যন্ত থাক, কারণ আমাদের বিগ ডাটা পড়তে হবে, তো বিগ ডাটা পড়তে হবে। হ্যাঁ স্যার স্লাইডটা দিয়ে দেন। আস্তে, স্লাইড নিয়ে কি কথা বলছি, কি স্লাইড পরে, আগে নিজেরা বই থেকে পড়ো, সব বইতে আছে। স্লাইড দিয়ে দিলে সমস্যা আছে অনেক রকমের, তোমরা বই পড়ো না, বইয়ের খোঁজ খবর নাও না, বইয়ের খোঁজ খবর নিতে হবে। স্যার পড়ি তো স্যার, একটু স্লাইড দিলে ভালো হয়, টপিকটা মানে স্যার বোঝা যায় আর কি। স্লাইড দিব পরে, কারণ ঘটনাটা হলো তোমরা স্লাইড তোমরা বই থেকে পড়বা, আগে কষ্ট করতে হবে, বই না পড়লে ভালো শেখা মুশকিল, বুঝতে পারছো? কাজে বই থেকে আগে খুঁজে বের করতে হবে, বই থেকে দেখবা স্লাইড দিব। বইয়ে অনেক টপিক স্যার। টপিক থাকলে তুমি তো টপিক এখান থেকে তুমি এখন আচ্ছা, আমি এখন একটু দেখতে চাই, রাখি, দেখি দেখি কি অবস্থা তোমরা আছো, আমি একটু দেখবো যে আচ্ছা একজনে, তানজিলা, তুমি তোমার ভিডিওটা দিয়ে আমাকে একটু দেখাও তুমি কি অবস্থায় পড়ালেখা করতেছো, খাতা জি আছে স্যার কিনা? পড়তেছি তো স্যার। না, খাতা দেখি, খাতা আছে নাকি সামনে? জি স্যার খাতা আছে তো। কই দেখি খাতা লেখছো স্যার নাকি, এই একটু যে খাতা স্যার। নোট করছো একটু? জি স্যার নোট করছি তো, এই যে লিখছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর দেখি এই এ, আবুল মুকিত, আবুল মুকিত তুমি দেখাও খাতা, খাতা দেখি,
ভিডিও দাও। খাতা কিছু লেখো নাই? তুমি তো খুব সুন্দর তোমার ব্যাকগ্রাউন্ডে দিছো এটা নাকি? আচ্ছা, না সেটা যাই হোক, আসুক, কিন্তু কথা হলো যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড আসা ভালো, কিন্তু তুমি কোনো লেখা তোমার খাতায় নাই। না, ওইটা দেখলে তো হবে না, কারণ ক্লাসে পড়ার অর্থ হচ্ছে তোমাকে ধরে নিতে হবে তুমি ক্লাসে বসে পড়তেছো। ক্লাসে বসে আমি কিন্তু দেখবা ক্লাসে কিন্তু আমি সবসময় তোমাদের বলি যে খাতায় লিখতে হবে টপিক গুলো, ডেট দিয়ে, লেকচার নাম্বার, টপিক, এবং দু একটা সংক্ষিপ্ত যেটা এক্সপ্রেশন বা সেন্টেন্স যেটা লেখা যায়, কোয়েশ্চন বা আদার সেন্টেন্স ইম্পর্টেন্ট, সেগুলো লিখতে হবে, কারণ এটা দেখলে তোমার কাছে মনে হবে বা লিখলে তোমার মাথায় এটা যাবে। আর এই স্লাইড, এই ভাষা আমি স্লাইড দেবই না তোমাদের, কারণ ঘটনা হচ্ছে তোমরা আদৌ পরিশ্রম করতে চাও না। অনেকে আছে ইভেন মোবাইল নিয়ে শুয়ে শুয়ে, এই যে অনলাইনে ক্লাস নিলে শুয়ে শুয়ে তারপরে কাজ করে। তোমরা তো স্লাইড, অনেকে আসো চেয়ার টেবিলে বসো, অনেকে চেয়ার টেবিলে বসতেও চায় না, মোবাইল নিয়ে জাস্ট ল্যাপের নিচে থাকে। বুঝতে পারছো? এরকম আছো কয়েকজন, সবাই না। তাহলে এখন খাতায় লিখবে না কেন? খাতায় লিখতে হবে, টপিক লিখতেই হবে। খাতায় না লিখলে আমি আমি স্লাইড দেবো আরো পরে। হুম। আর আমরা যা পড়ছি আমাদের একটা টিউটোরিয়াল নেওয়া দরকার, এটা কবে নিতে পারি সেটা একটু বলতে হবে। এই আসছে নাকি মিনহাজ? মিনহাজ না সিয়ার? হ্যালো মিনহাজ উদ্দিন, মিনহাজ কোথায়? স্যার নাই মনে হয়। সিয়ার কি করে আমি বুঝলাম না। সিয়ার যদি না থাকে, আর আর কে? তমাশিল সিয়ার তুমি? জি স্যার। হুম। তো মিনহাজ প্রায় দেখা যাচ্ছে একটু পরে আসে অথবা থাকে না, ঘুমাইতেছে। আরে বাসায় তো, তাই একটু হ্যাঁ, নেটের সমস্যা। স্যার গ্রামের বাসায় থাকে তো নেটের সমস্যা করে। তো এখনই গ্রামের বাসায় গেছে কেন? স্যার ছুটিতে গেছে, উইন্টার ভ্যাকেশন। স্যার ভোট না 7 তারিখ ভোট দিতে গেছে। আচ্ছা বুঝলাম, কিন্তু সেজন্য ক্লাসের আদৌ নেটের সমস্যা, মোবাইলে তোমরা সারাদিন মোবাইল চালাইতে পারো বাসায় বসে, বাড়িতে বসে, গ্রামে বসে, সব না চলে কোন জায়গায়? আর এখন এই ক্লাসের সময় মোবাইল চলে না, না? সারাদিন ভিডিও, মুভি, এটা ওটা তো আমি জানি, আর এই জায়গায় ক্লাস চলতে গেলে তখন সব বন্ধ হয়ে যায়। যাই হোক, এখন কথা হলো যে ই আচ্ছা, এরপরে হলো প্রকাশ মৈত্র, ভিডিও দাও। স্যার আছি স্যার। হ্যাঁ, ভিডিও দাও, খাতা দেখাও। খাতায় লেখছো কিনা দেখি, খাতা দেখি। জি স্যার। কই খাতা দেখি? স্যার ক্যামেরা ঘোরাচ্ছি স্যার। খাতাটা ধরলেই তো হয় এই সামনে, ক্যামেরার সামনে। এটা কি আজকেরটা না আগেরটা? হ্যাঁ, আগের। হ্যাঁ, স্যার লিখতেছি স্যার। আজকাল লেকচার লিখতেছো? জি স্যার, জি স্যার। ইফাতারা, খাতা দেখি, জি স্যার। খাতায় লিখছো কিনা স্যার দেখা কিছু? যাচ্ছে? হ্যাঁ, এটা কি তুমি এখন লেখছো না আগে লেখা? স্যার আজকের স্যার এই যে ডেট দেওয়া। যাই হোক, সবাই আমি এরকম বলি কেন শোনো, ঠিক আছে? বলি কেন, কারণ শোনো, পড়ালেখার একটা আলাদা আছে, মানে খাতায় লেখা, নোট করা, লেকচার দেওয়া, মানে সংক্ষিপ্ত ভাবে লিখবা। আমরা তো এরকম করে পড়ি, তখন তার অনলাইন ছিল না, তখন বোর্ডে লিখতো, স্যাররা বোর্ডে লিখতেন। তো সেই দেখে দেখে আমরা ক্লাসে বসে তুলতাম। আর তোমরা তো এখন চেয়ার টেবিলে বসতে সেটাই তারপরে একটু তুলবো, তাও যদি না তুলো তাহলে কেমন হবে? স্লাইড শোনো, ক্লাস ওইরকম শুনলে ওটা অনেকটা হয় না, মানে ফ্লাইং, জিনিসটা ফ্লাইং থাকে, মনোযোগ তো আসে ঠিক আছে, বাট খাতায় একটা লেকচার, কত নম্বর লেকচার, এটা পরে তুমি খুঁজেও পাবা না। একটা স্লাইড তুমি কালেক্ট করতে পারলা না, মনে করো যে কোনো কারণে মিস হয়ে গেল, তাহলে তুমি তো সে খাতায় থাকলে সেটা থেকে তুমি বলতে পারো যে কোনটা তোমার লস্ট হলো, বা সেটা তুমি বই থেকে পড়তে পারো। মেন মেন টপিক গুলো, হেডলাইন গুলো, এবং তার মেইন ইম্পর্টেন্ট একটা দুটো সেন্টেন্স প্রত্যেকটা টপিকে ইম্পর্টেন্ট, যেটা থেকে তুমি ওই টপিকটা বুঝতে পারো, এই কাজটা তোমার মিনিমাম করা উচিত। বুঝতে পারছো? তাহলে টোটাল লেকচার যে কয়টা হলো, সেই কয়টা তারিখ দেওয়া, সেই কয়টা লেকচার নাম্বার থাকলো, তাহলে তুমি কিন্তু সহজেই কিন্তু কোর্স সম্পর্কে একটা আইডিয়া পাও। এখন এটা তোমাদের ভালোর জন্যই বলতেছি, ঠিক আছে? এখন তোমরা তোমাদের তো জোর করে কিছু করানো যাবে না।
ওকে, তাহলে খাতা কলম সবাই সামনে নিয়ে বসে লেকচারটা শুনবা। তো ঠিক আছে, এটা এটা আমাদের এটা আসছে, এটা তোমার স্লাইড, নতুন স্লাইড আসছে ক্লাস্টারিং। জি স্যার আসছে। হ্যাঁ, আমাদের কয় মিনিট আছে? তাহলে তোমার কি বলে, আচ্ছা আরো মনে হয় আমাদের 20 মিনিট না? স্যার টাইম তো দেখা যায় না। 20 মিনিট আছে। আচ্ছা, আমরা ক্লাস্টারিং এ আসি। আমরা সিকোয়েন্সিয়াল প্যাটার্ন ওইটার মধ্যে আর আমরা আগাবো না, আমরা ক্লাস্টারিং এ যাই। তোমরা আরো কিছু টপিক তোমরা যদি মনে করো যে দেখবা, সিলেবাসটা দেখো, সিলেবাসটা আমার কাছে আছে মনে হয়, তো খুঁজতে হবে একটু। সিকোয়েন্সিয়ালের মধ্যে আমাদের আসলে বিগ ডাটা পড়তে হবে, তো দুইটা মিলে আমাদের অনেক হয়ে যাবে যদি বেশি অনেক। আমাদের দেখে সিলেবাসটা আমাদের কি অবস্থায় আছে, বিগ ডাটায় অনেক পড়া লাগবে। সিকোয়েন্সিয়াল প্যাটার্ন মানে ডিটেইলস ভিতরে নাই আসলে, জাস্ট উপরের থেকে বলা আছে। তো দেখি আমাদের অনেক সিলেবাস, বুঝতে পারছো? দেখি কোন পর্যন্ত পড়া যায়। প্যারালাল অ্যালগরিদমস আছে, হ্যাঁ, তারপরে বিগ ডাটায় Hadoop আছে, MongoDB আছে, বিগ ডাটা অ্যানালিটিক্স আছে, বিগ ডাটা প্রসেসিং, ডাটাবেস প্রসেসিং, কোয়েরি প্রসেসিং টুল ব্যবহার করে, ম্যাপ রেডিউস প্রোগ্রামিং। তো কম না। তো যাই হোক, আমরা যতটা পারি পড়তে। তোমাদের আর কতটা ক্লাস নেওয়া যাবে? হ্যাঁ, বলে নাই এখনো কিছু না, পরীক্ষার ডেট তো একটা দিচ্ছে, ঠিক না? না, দেয়নি স্যার। আমাদের কাছে একটা রুটিন আনুমানিক আসছে পরীক্ষার শিডিউল, আর মনে হয় 1.5 মাস আছে সম্ভবত। আমি জানি না, 1.5 মাস 1.5 মাস এরকম মনে হলো। ক্লাস শুরু হলো এটা কত নম্বর লেকচার বলতে পারবা? আন্দাজ 10টা হয়েছে না হয় নাই? ওকে, আমাদের কি ঈদের আগেই পরীক্ষা হবে? না, ঈদের আগেই তো হওয়ার সম্ভাবনা আছে। আমার তো মনে হয় ঈদ তো অনেক দেরিতে, মার্চের রোজা না? তাহলে তো স্যার রোজার মধ্যে পরীক্ষা পড়বে। রোজার আগেই তো শুরু হওয়ার কথা। তো যাই হোক, আমরা ক্লাস্টার অ্যানালাইসিস আমরা দেখতেছি। ক্লাস্টার অ্যানালাইসিস সিকোয়েন্সিয়ালটা আমরা পড়ে ফেললাম, অ্যাসোসিয়েশন এবং সিকোয়েন্সিয়ালের কাছাকাছি। ক্লাস্টার অ্যানালাইসিস আমরা পড়তেছি, ক্লাস্টারিং বিগ ডাটায় আমাদের প্রায় 7-8টা লেকচার হবে। বিগ ডাটা দেখি তোমাদের খাতায় 4, 3, 7, 4, 11, আজকে 12 নম্বর মনে হয় লেকচার, বুঝছো? আমরা একটা ডেট করে নেই, বুঝছো? সিটি 1 তোমাদের সিটি 1 তো গেল, সিটি 1 গেছে, তোমার সিটি 2 এর একটা আমরা দেই, বুঝছো? সিলেবাস দিয়ে একটা রাফ একটা করে রাখি, দেখে কখন কি দিতে পারি তা তো এখনই কনফার্ম করতে পারতেছি না। আমরা একটা স্কেচ করে রাখি। টিউটোরিয়াল 2, কারণ টিউটোরিয়াল 3টা টিউটোরিয়াল তো নিতেই হবে, ঠিক না? এটা কবে দেওয়া যেতে পারে? তোমরা 18 তারিখ দিচ্ছো, স্যার না 18 তারিখ তোমাদের ফার্স্ট টিউটোরিয়াল গেছে। আগে ফার্স্ট টিউটোরিয়াল গেছে 18 তারিখ দিবা, তাও আবার না বলো জানুয়ারি 18। স্যার মানে 18 তারিখে একটা সমস্যা হবে না আমাদের? না, কি সমস্যা হবে? স্যার আমাদের এক ক্লাসমেটের বিয়ে। ওরে বাপ। তাহলে কখন দিবা? তাহলে সোমবার 15 তারিখ। আগাই দিন। হ্যাঁ স্যার, 15 তারিখ। জি স্যার। 15 তারিখ, তাহলে 15 তারিখ, তাহলে আমি 15/1, কারণ টিউটোরিয়াল দিয়ে না রাখলে সিলেবাস বেড়ে যাবে, আবার ঝামেলাও হবে। 0-1 24 তাহলে এটা
আর সিলেবাস তোমার আমরা ডাটা মাইনিং, ডাটা ওয়্যারহাউস, ডিএমকিউএল এই পর্যন্ত গেছে, ঠিক না? তাহলে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, হ্যাঁ স্যার আমাদের 14 তারিখে একটা পরীক্ষা আছে। তা ওটা করে 14 তারিখ 15 তারিখ আমি কবে দিবা তাহলে? 18 তারিখের আগে দিতে হবে, কবে দিবা? 16 তারিখে আমার যেদিনকে আছে 16 তারিখ সেটা দিতে পার। টুয়েসডে তুমি তো ল্যাব, তাহলে দিবা কেমনে? স্যার ল্যাবের আগে ল্যাবের পরীক্ষা এখনো দেওয়াই নাই, সেই ল্যাবের পরীক্ষা আগে দিতে হবে। সেটা ল্যাবের ডেট শিডিউলে রেখে দিতে হবে। বলছিলাম যেদিনকা নির্বাচনের পর পরিস্থিতি, তোমাদের এই অনলাইনের পরিস্থিতি অ্যাভয়েড করা দরকার। অন্যান্য ইয়ারের স্টুডেন্টরা তো এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। জি স্যার নেক্সট উইক থেকে অফলাইনে ক্লাস নিয়ে নেক্সট, কারণ আমাদের ল্যাবের টিউটোরিয়ালই হচ্ছে না, কাজেই এটা তোমার এখন দেখো বৃহস্পতিবার দিবা, বৃহস্পতিবার দিলে 18 তারিখ। স্যার 11 তারিখে দিব। 11 তারিখ পরের সপ্তাহে দিতে পারো, 11 তারিখ দিতে পারো, কিন্তু সেটা 7, 8, 9, 10, 11 11 তারিখ যদি দিতে হলে তো বিভাগে 11 তারিখের ডেট থাকলো, যদি কোনো সমস্যা না থাকে তাহলে 11 তারিখ হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার 15 তারিখ হবে। সমস্যা হলে 16 তারিখে করবো। 16 তারিখ সমস্যা হলে 16 তারিখ না, 16 তারিখ তো ল্যাব টাইম। পরে দেন স্যার, আগে দিলে স্যার পরের টাইম থাকবে না। হ্যাঁ স্যার পরে দেয় ভালো স্যার, 11 তারিখ অনেক আগে হয়ে যায়। 11 তারিখ আগে হয়ে যায়। আজকে কয় তারিখ? আচ্ছা 4, 5 স্যার আগে হয় না, এক সপ্তাহ অনেক টাইম। তুমি একটা টিউটোরিয়াল দিবা, এত চিন্তা করলে হবে না। তাহলে 11 তারিখ আর সিলেবাস হচ্ছে ক্লাসিফিকেশন একটা, তারপরে রুল বেসড ক্লাসিফায়ার, রুল বেসড ক্লাসিফায়ার, আর কি আরেকটা থাকবে? এই দুইটাই তো বড় আছে স্যার। না অ্যাসোসিয়েশন, এগুলো ছোট ছোট চ্যাপ্টার, রুল বেস তো কিছুই না। তারপর ক্লাসিফিকেশনটা একটু বড়, আর এটা হলো অ্যাসোসিয়েশন অ্যানালাইসিস। এই পর্যন্ত থাকলো এই তিনটা, ক্লাসিফিকেশন, রুল বেস, অ্যাসোসিয়েশন, অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে 11 তারিখ আর ক্লাস টাইম 11 তারিখ হলো পরে কি বার? বৃহস্পতিবার 10টা 20। ঠিক আছে, না এই যে রুল বেসড তো কিছুই না, ছোট। অ্যাসোসিয়েশন এটা ছোট, এটা তেমন কিছু, এগুলো কোনো বড় সিলেবাস না। এটা অ্যাসোসিয়েশন তো খুবই কয়েকটা টপিক মাত্র, কয়েকটা। ক্লাসিফিকেশন তো অনেক বড়। ক্লাসিফিকেশন পড়তে গেলে সবই দেখবে কাছাকাছি, এগুলো একদম কমন জিনিস তোমাদের কাছে। স্যার একটু কমায় দেন স্যার। না, আর ওই বড় অ্যালগরিদম তো আর পরীক্ষা লিখতে দেওয়া হয় না। ক্লাস্টারিং বলতেছে যে, আচ্ছা আমাদের ক্লাস টাইম কি এখন কি আবার কাটা দেবে নাকি? ওই যে 1 ঘন্টার টাইম ছিল না রেস্ট্রিকশন, ওটা কি এখন আছে না নাই? নাই কোনো টাইম তো শো করে না। মাঝখানে হয়েছিল, কিন্তু এরকম হয়েছিল না আগে? 1 ঘন্টার পরে কাটা দিত, আমাদের আবার নতুন লিংক দেওয়া লাগতো। ক্লাস্টারিং, হ্যাঁ আমিও এই কয়েকদিন পর্যন্ত খেয়াল করতেছি যে কি ব্যাপার, সময়টা কি বলতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না কেন। Clustering বলতেছে classes are conceptually meaningful groups of objects that shares common characteristics play an important role in how people analyze and describe the world. তাহলে এখানে বলছে যে classes are conceptually meaningful groups of objects that share common characteristics play an important role in how people analyze and describe the world. মানে অর্থাৎ তোমার যেটা বলতেছে যে পৃথিবীতে যে অবজেক্টগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে সেই অবজেক্টগুলো তোমার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে, হ্যাঁ, গ্রুপিং কিভাবে করা যেতে পারে, ক্লাসিফিকেশন কিভাবে করা যেতে পারে তাদেরকে। আবার ক্লাসিফিকেশনের সাথে গুলাই ফেলো না, মানে ক্লাস্টারিং করে ক্লাসিফিকেশন, বুঝতে পারছো? ক্লাস্টারিং এবং ক্লাসিফিকেশন কিন্তু এক না, বাট ক্লাস্টারিং করে ক্লাসে বিভক্ত করা যায়, ভিন্ন ভিন্ন ক্লাসে বিভক্ত করা যায়। তাহলে এটা কিভাবে করে সেটা আমরা পরে দেখবো অ্যালগরিদম দিয়ে। বলছে যে ইট ইজ এ টেকনিক হুইচ ইনভলভস ডিভাইডিং অবজেক্টস ইনটু গ্রুপস। তাহলে অবজেক্টগুলোকে গ্রুপে ভাগ করা হয়, এই টেকনিকটাই কিন্তু ক্লাস্টারিং। গ্রুপ মানে সিমিলারিটি, তাদের সিমিলারিটির উপর ভিত্তি করে। মনে করো আমরা বই, A4 সাইজের পেপারে বই, মানে উপর থেকে দেখে আর কি,
আমরা একটা গ্রুপে ফেলতে পারি, লিগ্যাল সাইজের বই একটা গ্রুপে ফেলতে পারি, কিন্তু তারা কিন্তু বই। আবার মার্বেল একটা গ্রুপে ফেলতে পারি, আমরা পাথরের কণা একটা গ্রুপে ফেলতে পারি। হ্যাঁ, আমরা তাহলে এখন এখানে যেটা বলতেছে তাহলে এখানে এটা বলতেছে যে গ্রুপস অবজেক্টের সিমিলারিটির উপর ভিত্তি করে আমরা গ্রুপে ভাগ করতে পারি। এখন ক্লাস্টার অ্যানালাইসিস, হোয়াট ইজ মানে ক্লাস্টার অ্যানালাইসিস আমরা কিভাবে কাজটা করতে পারি? বলছে যে ইট গ্রুপস ডাটা অবজেক্ট। হোয়াট ইজ ক্লাস্টার অ্যানালাইসিস? ইট গ্রুপস ডাটা অবজেক্ট বেসড অনলি অন ইনফরমেশন ফাউন্ড ইন দ্য ডাটা দ্যাট ডেসক্রাইবস দ্য অবজেক্টস এন্ড দেয়ার রিলেশনশিপস। আচ্ছা, আমরা রিয়েল ওয়ার্ল্ডের কাজটা করব ক্লাস্টারিং ব্যবহার করে, কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডকে তো আর কম্পিউটার দিয়ে অ্যানালাইজ করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? তাদের থেকে ডাটা সেট জেনারেট করতে হবে রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টের। সেই ডাটা সেটকে ক্লাসিফাই করে আমরা ওই অবজেক্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করব, অ্যানালাইসিস করব। তাহলে বলতেছে it groups data objects based only on information found in the data that describes the objects and their relationships. Describes the objects and their relationships. Groups data objects. Data objects কে গ্রুপিং করে ইনফরমেশন ফাউন্ড ইন ডাটা, অর্থাৎ ওই অবজেক্টগুলোর জন্য ডাটা জেনারেট করা হয়। যেমন তোমরা তো একটা ইমেজ, যে কোনো একটা অবজেক্টের ইমেজ, একটা কালার ইমেজ তুমি নিলা, এটা থেকে কি ডাটা সেট জেনারেট করা যায় না? মানে একটা মার্বেল, এটা থেকে তুমি কি করবা? একটা মার্বেল, এটাকে তুমি কি করবা? এটাকে যদি একটা ইমেজ নিলা ক্যামেরা দিয়ে, এটা থেকে ডাটা সেট জেনারেট করবা, কেমনে করবা? কালার দিয়ে না, কিভাবে তুমি এটা ডাটা সেট ইমেজ আগে তো ডাটা জেনারেট করতে হবে, কেমনে করতে হয়? একটা ইমেজ ফাইল তোমার কাছে আছে ক্যামেরা দিয়ে নেয়া, তুমি এটা ডাটা সেট জেনারেট করবা কেমনে? কি টেকনিক আছে বলো? ফিচার বলতে কি বোঝায়? তোমরা ক্যাগল থেকে, তোমরা ইউসিআই থেকে ডাটা ডাউনলোড করো না, ডাটা সেট অ্যাট্রিবিউট গুলো স্যার ওই ফিচার সিলেকশন অ্যালগরিদম ইউজ করব। ফিচার সিলেকশন, এখন তোমার একটা মার্বেল নীল আছে, একটা আছে ইয়েলো, একটা আছে অনেকগুলো কালারের মিক্সচার, তাহলে তুমি এখন কি করবা? স্যার কালার নামের একটা অ্যাট্রিবিউট ফিচার হচ্ছে বের করব। কিভাবে, কি কি ফিচার নেওয়া যাবে? মার্বেলের প্রপার্টি স্টাডি, গ্রুপ করবা, মার্বেলকে গ্রুপ করবা। যাই হোক, তাহলে এখানে বলছে যে দ্য অবজেক্টস, তাহলে এখানে সেটা সেই অবজেক্ট তুমি আগে সেট করতে হবে, ফিক্সড করতে হবে যে কি কি ফিচার তুমি অ্যাট্রিবিউট কি কি একটা অবজেক্টের জন্য অ্যানালাইসিস করবা, এবং সেই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ডাটা তাহলে কিভাবে কালেক্ট করা যায় ওই অবজেক্টের ইমেজ থেকে, সেই ধরনের টেকনিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে নাকি? তারপর সেই ডাটা তুমি তোমার ওই ডাটা সেটে মানে ইনসার্ট করবা আর কি, ডাটা রেকর্ডে। তাহলে এই যে ব্যাপারটা বলতেছে, ডাটা দ্যাট ডেসক্রাইবস দ্য অবজেক্টস এন্ড দেয়ার রিলেশনশিপস। The objects within a group be similar to one another and different from the objects in other groups. The objects within a group be similar to one another and different from the objects in other groups. তাহলে একটা গ্রুপের যে অবজেক্টগুলো আছে সিমিলার, একটা আরেকটা সিমিলার হবে, বাট ডিফারেন্ট ফ্রম দ্য অবজেক্টস ইন আদার গ্রুপস, অর্থাৎ আদার গ্রুপ থেকে এটা ডিফারেন্ট হবে। The greater the similarity within a group and the greater the difference between groups, the better the clustering. অর্থাৎ একই গ্রুপের ভিতর সিমিলারিটি যত বেশি হবে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে ডিফারেন্স যত বেশি হবে,
ক্লাস্টারিং তত্ত্ব ভালো। It is the study of techniques for automatically finding classes. Study of techniques for automatically finding classes. অর্থাৎ তুমি একটা গ্রুপ মানে হলো একটা ক্লাস, আদার গ্রুপ মানে আর একটা ক্লাস। It is the study of techniques for finding the most representative cluster prototypes, summarization, compression, efficiently finding nearest neighbors. এই যে টেকনিকগুলো কিভাবে তুমি কি করতে পারো সেটা বলতেছে এখানে। তাহলে ক্লাস্টার অ্যানালাইসিস এটা হলো অ্যাপ্লিকেশনস। কি কি অ্যাপ্লিকেশন তোমার ক্লাস্টারিং এর কি কি অ্যাপ্লিকেশন আছে এখানে বলছে? বায়োলজি, ইনফরমেশন রিট্রিভাল, ক্লাইমেট, সাইকোলজি অ্যান্ড মেডিসিন, বিজনেস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। বায়োলজি হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন অফ অল লিভিং বিংস, হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন অফ অল লিভিং বিংস, এটা বায়োলজি। তারপর ইনফরমেশন রিট্রিভাল, এক্ষেত্রে কি? Clustering can be used to group web search results into a small number of clusters. Movie, trailers, stars, etc. Categories can be divided into subcategories, subclusters. Information retrieval এর ক্ষেত্রে তাহলে clustering can be used to group web search results into a small number of clusters. অর্থাৎ তুমি ওয়েবে সার্চ দিলে যে এলিমেন্টগুলো আসে এদেরকে ক্লাস্টারিং করে কিভাবে আলাদা আলাদা করে ওয়েব সার্চ করার সময় তুমি যে ক্যাটাগরিটা লেখো সেটাকে ফিল্টার করে নিয়ে আসে টাইটেলের উপর ভিত্তি করে, টপিকের উপর ভিত্তি করে। তা সেটা এখানে সেই ইনফরমেশন রিট্রিভালের ক্ষেত্রে ক্লাস্টারিং ব্যবহার করা হয়। আদারওয়াইজ তুমি তো তোমারটাই শুধু আসতে পারতো না। মুভি একটা ক্লাস্টার, ট্রেলার একটা ক্লাস্টার, স্টার একটা ক্লাস্টার। ক্যাটাগরিজ ক্যান বি ডিভাইডেড ইনটু সাব ক্যাটাগরিজ, সাব ক্লাস্টার্স। তো ক্লাইমেটে, সাইকোলজি এন্ড মেডিসিন, বিজনেস ইত্যাদি ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। আর ক্লাস্টারিং এন্ড ক্লাসিফিকেশন এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা দেখি। ক্লাস্টারিং এন্ড ক্লাসিফিকেশন, তাহলে হোয়াট ইজ ক্লাস্টারিং এবং হোয়াট ইজ ক্লাসিফিকেশন? এই সময় আমাদের শেষ, আমরা 1 মিনিটের মধ্যে এটা শেষ করে দেই। তা এই শোনেন, এটা একটু নিয়ে মোহাম্মদ ভাই বল। এই যে শুধু এখানে 15 লেখা দেন, 15 লেখা দিলেই হবে। এরপরে এটা দিয়ে আমাকে ক্লাস্টারিং এন্ড ক্লাসিফিকেশন এখানে যেটা বলতেছে সেটা আমরা দেখি যে এটা কি বলতেছে। আমরা দেখি যে ক্লাস্টারিং বলতেছে যে ইট ক্যান বি রিগার্ড এজ এ ফর্ম অফ ক্লাসিফিকেশন ইন দ্যাট ইট ক্রিয়েটস এ লেবেলিং অফ অবজেক্টস উইথ ক্লাস লেবেলস। ক্লাসিফিকেশন এক ধরনের ক্লাসিফিকেশন, কিন্তু অবজেক্টগুলোকে একটা ক্লাসিফিকেশন, একটা লেভেল দিবে, ক্লাস্টার লেভেল মানে ক্লাস লেভেল আর কি, ওইটাই ক্লাস্টার। ইট ড্রাইভ দিস লেভেলস। এখন এই লেভেলটা কোথা থেকে আসবে? ক্লাসিফিকেশন হলে তো দেওয়া থাকে, যেমন এটা পার্ট টাইম, ফুল টাইম, only from the data। আমাদের সময়ের কি সমস্যা আছে না? levels only from the data। An intercollection of clusters is commonly referred to as clustering। মানে যতগুলো ক্লাস্টার হলো এটা তুমি ক্লাস্টারিং অ্যাপ্লাই করে অবটেইন করছো আর কি, পেয়েছো আর কি, এটা বলতেছে। তাহলে ক্লাস্টারিং এর ক্ষেত্রে কোনো লেবেল দেয়া থাকে না ডাটা সেটে, এটাকে দিতে হয়, দ্যাট মিন্স গ্রুপিং করে। আর ক্লাসিফিকেশন যদি তুমি করতে তাহলে তোমার এটা দেয়া থাকে, দ্যাট মিন্স এটা পার্ট টাইম না ফুল টাইম না, মানে ম্যামাল না নন ম্যামাল, মানে এটা দেয়া থাকে ডাটা সেটের ভিতর। বাট ক্লাস্টারিং এ যেটা করতে হয় সেটা তুমি অবজেক্টের সিমিলারিটি অনুযায়ী তুমি আলাদা আলাদা করে ফেলো গ্রুপে, একই ধরনেরটাকে একটা গ্রুপ আর আরেকটা গ্রুপ, দ্যাট মিন্স ক্লাস্টার। তাহলে ক্লাস্টার একটা নাম হবে ক্লাস্টার 1, ক্লাস্টার 2। এখন এই ক্লাস্টার 1 এটা ম্যামাল, ক্লাস্টার 2 এটা নন ম্যামাল, সেটা পরের ব্যাপার। আর ক্লাসিফিকেশনে ওই ম্যামাল নন ম্যামাল বলা থাকবে, এই প্রপার্টি হলে ম্যামাল, এই প্রপার্টি হলে নন ম্যামাল, তাহলে ডিসিশন ট্রি হবে। দ্যাট মিন্স এটা ভিন্ন, টেকনিকই ভিন্ন। আর ক্লাস্টারিং ক্ষেত্রেও বিভিন্ন টেকনিক ভিন্ন। ক্লাসিফিকেশন কি বলতেছে?
ক্লাসিফিকেশন কি বলছে যে আনলেবেল অবজেক্টস আর অ্যাসাইন্ড এ ক্লাস লেভেল ইউজিং এ model developed from objects with known class labels. এখানে বলছে যে unlabeled objects are assigned a class label. Unlabeled objects are assigned a class label using a model developed from objects with known class labels. Training data বলে আর classification is supervised. Clustering is unsupervised. এখানে খুব সংক্ষেপ করে তোমরা একটু বাড়ায় নিতে পারো, বই থেকে আর একটু দেখে নিতে পারো যে এখানে ক্লাসিফিকেশনে তোমার ক্লাস লেভেল দেওয়া থাকে এবং নন ক্লাস লেভেল ট্রেনিং ডাটা সেটে তাদেরকে অ্যালগরিদম অ্যাপ্লাই করে একটা মানে একই ধরনের ক্লাসগুলোকে একটা মানে একটা টেকনিক একটা মানে ব্রাঞ্চে ডিসিশন ট্রি যেটা অ্যাপ্লাই করা হয় আর অন্য ক্লাসটাকে আরেকটা ব্রাঞ্চে এভাবে অ্যাড করা হয় বা ট্রিতে ডিসিশন ট্রি সাধারণত ব্যবহার করা হয় ক্লাসিফিকেশনের জন্য। আচ্ছা, ক্লাসিফিকেশন ইজ সুপারভাইজড বলা আছে এই জন্য সুপারভাইজড, কারণ এখানে ট্রেনিং ডাটা সেট মানে কোন ক্লাসের অন্তর্ভুক্ত ওখানে ক্লাসটাও দেওয়া থাকে এবং প্রপার্টি গুলোও দেওয়া থাকে, এই জন্য সুপারভাইজড বলা হচ্ছে। আর ক্লাস্টারিং ইজ আনসুপারভাইজড ক্লাসিফিকেশন, কারণটা হলো ওখানে কোনো ক্লাস লেভেল দেওয়া থাকে না, অবজেক্ট ম্যাচিং করে তাদের প্রপার্টি ম্যাচিং করে ভ্যালু ম্যাচিং করে আলাদা আলাদা করা হয় গ্রুপিং। যেমন লাল কালার গুলো একদিকে, তাহলে কালারের ভ্যালু সেটা লাল যেগুলো সেগুলো এক হবে, আর যদি গ্রিন কালার সেগুলো আরেকটা হবে, ব্ল্যাক কালার আরেকটা হবে, মানে ক্লাস্টারিং আর কি। যেটা এটা আদৌ আদার প্রপার্টিও থাকবে বাট এইভাবে মানে কালারের উপর ভিত্তি করে গ্রুপিং বা শেপের উপর ভিত্তি করে গ্রুপিং, মানে যেভাবেই তুমি করো একই ধরনের গ্রুপ একটা গ্রুপে পড়বে। তো ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকলো। আমরা পরের ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ ক্লাস্টারিং দেখবো।